বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসলে স্বাস্থ্যের বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং আমরা একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য রিলেটেড বা স্বাস্থ্য সম্পর্কিত। সেটি হচ্ছে দাঁতের যত্ন। আমরা অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন নেই। আমাদের ঘুম, খাবার-দাবার থেকে শুরু করে অন্যান্য আসলে যত্নের কিন্তু কমতি থাকে না। কিন্তু প্রায়ই দেখা যায় যে আমরা দাঁতের যত্নে অবহেলা করছি। যার কারণে আমরা কিন্তু পরবর্তীতে আসলে অনেক কিছু সাফার করতে হয় আমাদেরকে। তো এই কি করলে আসলে এই পরবর্তীতে সাফার করতে হবে না? সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন, তিনি আমাদের সবারই খুব পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল, প্রাক্তন সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, ঢাকা। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি। কিছুক্ষণ আগে যে কথাটি বলছিলাম যে আমরা কিন্তু হরহামেশি আসলে শরীরের অন্যান্য অঙ্গের যত্ন নিলেও দাঁতের যত্ন নিতে ভুলে যাই। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। যেমনটি বলছিলাম, প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে ফ্লুরাইড টুথপেস্ট এর ব্যাপারে আমরা অনেকেই শুনেছি। এটি আসলে কার্যকর কিনা এবং কার্যকর হলেও কতটুকু কার্যকর এবং সেটার সঠিক ব্যবহার সম্পর্কে যদি একটু বলতেন। আসলে টুথপেস্ট সম্পর্কে বিভিন্ন বিষয় আমাদের মাঝে প্রচারিত হয় আরকি। তার অনেক বেশিগুলোই হচ্ছে বাণিজ্যিক। একটি কথা মনে রাখবেন, গোসল করবার জন্য কি বেশি প্রয়োজন? পানি না সাবান? নিশ্চয়ই পানি হলে আপনি ন্যূনতম গোসলটা করতে পারবেন। তেমনি যেকোনো পেস্ট হলেই আপনার মোটামুটি কাজটা যাবে। দাঁতের মধ্যে যে জমে থাকা যে খাদ্য কণাগুলো রয়েছে, সেগুলো পরিষ্কার হলেই যথেষ্ট। এটা ১ম কথা। আর ফ্লোরাইড যতই ব্যবহার করুন, আসলে আমাদের দাঁতের ক্ষেত্রে খুব বেশি কিছু মানে অবদান রাখে না। কখনো কিছু সেনসিটিভ দাঁত থাকে, সংবেদনশীল দাঁত থাকে, সেটার ক্ষেত্রে কিছুটা কার্যকরী হয় আরকি। তো একেবারেই মানে ধরা বাঁধা নেই যে ফ্লোরাইড ব্যবহার করতেই হবে, এমন কোনো ব্যাপার নেই আরকি। আমাদের দেশে একটি সাধারণ সমস্যা, সেটি হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া। এই দাঁত ক্ষয় হওয়ার পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন এবং কিভাবে আসলে পরিত্রাণ পাওয়া যায় এই দাঁত ক্ষয় থেকে? আহ দাঁত ক্ষয় হওয়া। প্রশ্নটা ভালো হয়েছে। বলেন না যে দাঁতে পোকা লাগে। আমার দেশে একটা সাধারণ মানুষের ভাষায় দাঁতে পোকা লেগেছে। হ্যাঁ? যাক, এখন একটু মানুষের চেতনার স্তর উন্নত হয়েছে, বলছে যে দাঁত ক্ষয় হচ্ছে আরকি। দাঁত ক্ষয়ের ক্ষেত্রে আসলে আমাদের লাইফস্টাইল দায়ী। আমাদের লাইফস্টাইল দায়ী আরকি। আমাদের খাদ্য অভ্যাস, আমরা কি ধরনের খাবার খাচ্ছি। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার, অতিরিক্ত সিনথেটিক খাওয়া, বিশেষ করে ফাস্ট ফুড থেকে শুরু করে ইত্যাদি বিষয়। সেই খাবারগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের দাঁতের বিভিন্ন কোণায়, বিভিন্ন কার্ভে, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু জমে যায় আরকি। আমরা ঠিকমতো দাঁত ব্রাশ করি না, সময় মতো দাঁত ব্রাশ করি না। এবং সময় মতো দাঁত ব্রাশ না করার কারণে কিন্তু সেখানে খাদ্যকণা রয়ে গেল। এখন খাদ্যকণা কি দাঁতের ক্ষয় করে? না, খাদ্যকণা করে না। আমার মুখের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। ঠিক আছে? লাখো ব্যাকটেরিয়া কিন্তু মুখের মধ্যে আছে আরকি। সব ব্যাকটেরিয়া ক্ষতিকর না। উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে। এর মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওরা করে কি? ওরা স্রেফ আমরা যে খাবারটা জমিয়ে রেখেছি দাঁতের কণায়, সেই দাঁতের কণায় মানে দাঁতের কোণাতে যে খাদ্য কণা রয়েছে, ব্যাকটেরিয়া সে খাদ্যটা খায়। শুধুমাত্র খাদ্যটা খায়। খাদ্য খাওয়ার পর কি হয়? ক্ষতি কি? ক্ষতিটা হচ্ছে খাবারটা খাওয়ার পর সে একটা বর্জ্য পদার্থ ছেড়ে দেয়। এক ধরনের অ্যাসিড সে ছেড়ে দেয়। যেটা দাঁতের মিনারেলকে ক্ষয় করে ফেলে। দাঁতের হচ্ছে গিয়ে সেখান থেকে ক্ষয় শুরু হয়। ফলশ্রুতিতে মুখে যদি অ্যাসিডিক কন্ডিশন বাড়ে, যদি হচ্ছে মিষ্টি বেশি ভাব থাকে, মিষ্টি খাবার যদি আমি বেশি খাই, তাহলে মুখের পিএইচ কমে যাবে। ঠিক আছে? হাইড্রোজেনের লগারিদম কমে যাবে। পিএইচ কমে গেলে কি হবে? তখন হচ্ছে ক্ষয়ের প্রক্রিয়াটা অগ্রসর হবে। মুখটা অ্যাসিডিক হবে, ক্ষয়ের প্রক্রিয়াটা অগ্রসর হবে। ফলশ্রুতিতে নিয়মিত পানি খাওয়া, নিয়মিত দাঁতের যত্ন নেওয়া, খুব নিয়মিত কুলকুচি করা, মাউথ রিংজিং করা, তাহলে এই ক্ষয় রোগটাকে আমরা সারতে পারি। ফলে এক্ষেত্রে একটা সাধারণ নিয়ম হচ্ছে বিছানায় যাবার আগে দাঁত ব্রাশ করুন রাতের বেলায়, আর সকালবেলায় নাস্তা খাওয়ার পরে দাঁত ব্রাশ করুন। বিফোর বেড, আফটার ব্রেকফাস্ট। টুথব্রাশ করলে আপনি ক্ষয় থেকে বাঁচতে পারবেন। যা ক্ষয় গেছে, কিন্তু যা আছে তা রক্ষা করতে পারবেন। আমরা দাঁত ক্ষয় নিয়ে কথা বলছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলছিলেন এবং যারা আজকের দর্শক যারা দেখছেন নিঃসন্দেহে বিশেষ করে যারা এই যে দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগছে, আমার মনে হয় যে কিছুটা হলেও তাদেরকে উপকারে আসবে আজকের আলোচনা এবং উপকারে দেবে, এটা আমি বিশ্বাস করছি। তো আপনি দাঁত ব্রাশের কথা বলছিলেন। এখানে দাঁত ব্রাশের একটা বিষয় প্রসঙ্গ চলে আসছিল, কিন্তু আমরা সেই প্রসঙ্গে একটু জানতে চাই যে দাঁত ব্রাশের সঠিক নিয়ম কিন্তু আমরা অনেকেই জানি না।
সঠিক নিয়ম আসলে কি বা কেমন হওয়া উচিত, বা আমরা যে ট্র্যাডিশনাল যে পদ্ধতি আমাদের মধ্যে রয়েছে এটি কি আসলেও সঠিক কিনা সেই বিষয়ে একটু যদি বলতেন। ট্রেডিশনাল পদ্ধতির মধ্যে রয়েছে, আগে, এখন নাই, 80-র দশক আমরা খুব ছোটবেলায় স্কুলে দেখতাম কয়লা দিয়ে দাঁত মাজতো, তারপর নিমেরিয়া দিয়ে দাঁত মাজতো। তবে মূলত যেটা দাঁত ব্রাশ করার ব্যাপার আছে, যে আমরা অতিরিক্ত সময় অনেক সময় দাঁত ব্রাশ করি। ধরুন এইগুলো দাঁত, হ্যাঁ, আমরা দেখা গেল যে এইভাবে দাঁত ঘষছি, অন্য কিছু ভাবছি, হিসাব মিলাচ্ছি, হ্যাঁ, স্মৃতি রোমন্থন করছি, নস্টালজিক হয়ে যাচ্ছি, আর দাঁত ঘষছি। এতে কিন্তু কোনো কাজ হচ্ছে না, উল্টো মাড়ির ক্ষয় হয়ে যাচ্ছে, মাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে। দাঁতগুলো হচ্ছে, এটা যদি উপরের পাটি দাঁত হয় তাহলে উপর থেকে নিচে এইভাবে করে আমাকে দাঁতটা ব্রাশ করতে হবে, ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে আবার নিচের পাটি হলে এইভাবে করে দাঁতটা ব্রাশ করতে হবে। কিন্তু আমরা দাঁত ব্রাশ করি কিভাবে? এভাবে ডান থেকে বাম, বাম থেকে ডান, এভাবে না। উপরের পাটির ক্ষেত্রে উপর থেকে নিচে, নিচের পাটির ক্ষেত্রে নিচ থেকে উপরে। এটাই হলো যথেষ্ট। সময়টা মাত্র ২ থেকে ২ মিনিট। ২ মিনিট হচ্ছে যথেষ্ট। অর্থাৎ ধরলাম ৩ মিনিট। কিন্তু ৫ মিনিট ধরে আমরা এরকম করে ওটাতে কাজ হবে না। ওতে হচ্ছে দাঁতের মাড়ির ক্ষয়ক্ষতি হবে অনেক বেশি, এবং একসময় দাঁতে স্পর্শকাতর হয়ে উঠবে আরকি। মাড়ি বেশি নেমে গেলে দাঁতে দেখবেন, দাঁতে ৩ টি স্তর রয়েছে। ধরেন এটা ৩ টি স্তর। এর ১ম যে স্তরটি, এই স্তরটির এনামেল। এটি যদি থাকে তাহলে আপনার ওখানে এটার ক্ষয়ক্ষতি হলে শিশির করবে না। যখন এনামেল উঠে যে ডেন্টিন বের হয়ে যাবে, তখন কি হবে? তখন হচ্ছে প্রচণ্ড শিশির তৈরি হবে। আর কোনো কারণে ডেন্টিনও যদি চলে যায়, পাল্প এক্সপোজ হয়ে যায়, তখন আপনার ব্যথা শুরু হয়ে যাবে, কান্নাকাটি শুরু হয়ে যাবে, টুথেক শুরু হয়ে যাবে আরকি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এই এনামেলটাকে রক্ষা করার ক্ষেত্রে আপনাকে দাঁতের ব্রাশ করার ভুল পদ্ধতির মধ্যে তো কিন্তু এনামেলের ক্ষয় হতে পারে। ফলে এটা তো সাবধান। একটু বেশি খুব সব ভালো, বেশি ভালো না। বেশিক্ষণ ধরে ব্রাশ করাও ভালো না। যেমনটি বলছিলেন যে বাড়ির একটা প্রসঙ্গ কিন্তু এখানে চলে এসেছে, এবং এই যে দাঁত ব্রাশের বেশ কিছু বিষয় আমরা জানছিলাম, যে আপনি একটা চমৎকার উদাহরণ দিচ্ছিলেন যে আমরা অনেক সময় দাঁত ব্রাশ করি অন্য কোনো চিন্তায় আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি, বা পুরনো কোনো কথা আমরা চিন্তা করছি। এরকম কিন্তু অনেকের সাথে সবসময় হয়। মানে এটি যেহেতু আমাদের ডেইলি রুটিন এর একটা অংশ, কেউ দিনে ২ বার করে, ৩ বার করে, ১ বার করে, এটি কিন্তু আসলে কমন একটা মিস্টেক আমাদের মধ্যে। এই জায়গায় আসলে কিভাবে আসলে সংশোধন আনা উচিত, বা এক্সাক্ট যে নিয়ম সেটা কেমন হওয়া উচিত, সেই আলোচনায় কিন্তু মাড়ির প্রসঙ্গটাও চলে এসেছে। তো মাড়ির বিষয়ে জানতে চাইবো যে অনেকেই মাড়ি দিয়ে অনেকের হয় যেটা যে রক্ত পড়ছে। সব মাড়ির রক্তপাত কি আসলে বিপদ ডেকে আনতে পারে কিনা, বা এটাই আসলে কেমন সমস্যা? আপনার যদি দাঁত ব্রাশের সময় মাড়িতে রক্ত পড়ে, কিংবা খাবার সময় রক্ত পড়ে, কিংবা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে আপনার মাড়িতে রক্ত জমেছে, বিষয়টি অবশ্যই অ্যালার্মিং। বিষয়টি অ্যালার্মিং। অনেক কারণে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, অনেকগুলো কারণে। সাধারণ একটি কারণ হচ্ছে যে আপনি মুখে ঠিকমতো ওরাল হাইজিন মেইনটেইন করছেন না, ঠিকমতো দাঁতের যত্ন, মুখের যত্ন নিচ্ছেন না, সেক্ষেত্রে হতে পারে। মুখের ভিতর প্লাগ জমেছে, ক্যালকুলাস জমেছে, সেই কারণে হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে মাড়ির প্রদাহ হতে পারে, মাড়ির ইনফ্লামেশন হতে পারে, জিনজিভাইটিস হতে পারে। এই জিনজিভাইটিসের কারণে কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হতে পারে। এছাড়াও হতে ধরেন হচ্ছে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আপনার প্লেটলেট অনেক কমে গেছে। আপনার কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। এবং অনেকগুলো রোগ আছে, রক্তের কণিকার অনেক সমস্যা থাকতে পারে। ঠিক আছে? যেমন ওই ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা সহ, আইটিপি সহ বিভিন্ন রোগ রয়েছে। যে রোগগুলোর হচ্ছে ক্লিনিক্যাল সিম্পটম হিসেবে মাড়ি দিয়ে রক্ত পড়ে। এবং হচ্ছে আপনার প্রেগন্যান্ট উমেনদেরও কিন্তু প্রেগন্যান্সি ইনডিউসড জিনজিভাইটিস আছে। সেটা হলেও হচ্ছে অনেক সময় দাঁত দিয়ে রক্ত পড়ে। তো সেটা তো ভালো প্যাথোলজিক্যাল ব্যাপার। কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে সিভিয়ার ডায়াবেটিক পেশেন্ট আমার কাছে এসছে স্কেলিং করাতে। আমি স্কেলিং করতে গেছি, দাঁতের মধ্যে অত বেশি প্লাক বা ক্যালকুলাস জমা নেই। বয়স খুব কম, ২৭-২৮। তো আমার সন্দেহ হলো যে আপনার ডায়াবেটিস আছে। সে একটু বিরক্তি হলো। ডায়াবেটিস আমার ডায়াবেটিস হবে কেন? ২৭-২৮ বছর বয়স। আমি তাও একটু বললাম, "একটু টেস্ট করেন।" দেখা গেলো ২০-২১ তার, হ্যাঁ? ফাস্টিং এ। তো সে জানতই না যে তার ডায়াবেটিস হচ্ছে। দাঁতে রক্ত পড়ার থেকে সে এসছে দাঁতে রক্ত পড়ার সমাধান করতে। মনে করে স্কেলিং করলেই ঠিক হয়ে যাবে। ফলে এটাও একটা ব্যাপার। আবার খুব খারাপ অসুখ রয়েছে, হ্যাঁ? যেমন হচ্ছে এইচআইভি, এইডস, সেটারও কিন্তু একটা লক্ষণ হচ্ছে দাঁতের মাড়িতে রক্ত পড়বে আরকি। তো ভয় পাওয়ার বিষয় নেই। তবে দাঁতে রক্ত পড়লেই অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং হচ্ছে তার পরামর্শ নেবেন আরকি। আমরা আসলে অ্যাডাল্ট যারা রয়েছে তাদের দাঁতের যত্নের বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমরা যদি এবার একটু ছোটদের বা শিশুদের প্রসঙ্গে আলোচনা করি, যে শিশুরা কিন্তু অনেক সময় এই আলোচনাগুলো বুঝবে না, বা আসলে বুঝলেও আসলে তারা কিন্তু মানবে না।
সেক্ষেত্রে যারা বয়স্করা রয়েছে বা তার গার্জিয়ান বাবা মা যারা রয়েছে তাদের কি করা উচিত, অর্থাৎ শিশুদের দাঁতের যত্নে বড়দের কি ভূমিকা রয়েছে? ধন্যবাদ। শিশুদের দাঁতের যত্নের ক্ষেত্রে দুটো ধাপ রয়েছে। একটি ধাপ হচ্ছে যখন শিশু খুবই শিশু থাকে, হুম। হ্যাঁ, ইনফ্যান্ট থাকে, হুম, তখনও যখন মাত্র তার দাঁত উঠেছে Toddler। তখন হচ্ছে এক ধরনের একটা ধাপ। হুম, আরেকটি ধাপ হচ্ছে যখন শিশু নিজে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, হুম, আমি ব্রাশ করব না বা আমি ব্রাশ করব, সেটা একটা ধাপ। প্রথম ধাপে কিন্তু গার্জিয়ানরা শিশুদের একটা বড় ধরনের ক্ষতি করে ফেলে। মা বা বাবা তার প্রিয় সন্তানের ক্ষতি করে ফেলছে। কিভাবে ক্ষতি করে ফেলতেছে? একটা টার্ম আছে, সেটা একটু হলো গুরুত্বপূর্ণ, নার্সিং বটল ক্যারিস। অর্থাৎ বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় আমরা করছি কি, মুখে দুধ দিয়ে দিচ্ছি, বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে, বাস শান্তি, বোতল দিয়ে দিচ্ছি, ঘুমাচ্ছে। কিন্তু সে যে মুখটা তার পরিষ্কার হলো না, ওই যে দুধ, সেই দুধের মধ্যে তো শর্করা রয়েছে, সেইটা কিন্তু ওই যে বাচ্চার যে ছোট ছোট দাঁত হচ্ছে, সেই দাঁতে কিন্তু সেটা ক্যারিজ হচ্ছে। দেখবেন যে অনেক সময় দেখবেন 3 বছর 4 বছরের শিশু আমাদের ক্লিনিকে আসে, 4 বছরের শিশু কিন্তু তার দেখা যাচ্ছে যে দাঁতগুলো কালো হয়ে গেছে, ভেঙে গেছে, চলে গেছে। তার ওখানে না করা যায় ট্রিটমেন্ট, হ্যাঁ? না করা যায় হচ্ছে তাকে হচ্ছে প্রপারলি ফিলিংও করা যায় না। পালপেক্টমি বা পালপোটমির মতো ট্রিটমেন্ট রয়েছে চিলড্রেনদের জন্য। সেটা ওখানে করা যাচ্ছে না। অর্থাৎ বাবা-মার জন্য খুব বিব্রতকর অবস্থা। চিকিৎসক হিসেবেও আমাদের কঠিন, বাচ্চার জন্য খুব কঠিন। ফলে এই জায়গাটা একটু মনে রাখতে হবে, নার্সিং বটল ক্যারিজ যেন আপনার বাচ্চার না হয়। সেক্ষেত্রে বাচ্চা ঘুমাবার সময় দুধ খাওয়ালেন, কিন্তু দুধ খাওয়ানোর পর আবার একটু পানি খাওয়ানো বলবেন, তাতে একটু ওই জায়গাটা ডাইলুটেড হলো, প্রয়োজনে একটু হচ্ছে মুছে নিতে পারেন আরকি। এই জায়গাটা অবশ্যই যারা এটা হচ্ছে একেবারে শিশু। আর তারপরের পর্যায়ে যখন শিশু নিজের স্বাধীনতা অর্জন করছে যে আমি দাঁত ব্রাশ করব, এই জায়গায় তাকে উৎসাহিত করতে হবে, তাকে বুঝাতে হবে এবং তাকে অনেক সময় কাজের জন্য পুরস্কারও রাখতে হবে। তুমি যদি দাঁত ব্রাশ করো, ঠিক আছে, তুমি এই উইকলি ৭ দিন ব্রাশ করতে পারলে তোমাকে হচ্ছে এইবার উইকেন্ডে, এই সপ্তাহ শেষে তোমাকে অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাবো, অমুক একটা গিফট দিব। এই ধরনের একটা শিশুকে একটা ইনসেনটিভস এর মতো তাকে হচ্ছে কিছু দেখাতে হবে। তাহলে দেখবেন যে সে একটু ডিসিপ্লিন হবে। এবং অনেক শিশু আছে তারা ঠিকমতো বুঝালে বুঝবে। তবে আমি যেটা বলি, ভয় দেখাবেন না। মারের ভয় দেখাবেন না। হ্যাঁ? মানে ক্ষয়ক্ষতির ভয় দেখাবেন না। কিছু অর্জনের ভয় দেখাতে হবে। অর্জনের স্বপ্ন দেখাতে হবে শিশুকে। তুমি যদি দাঁতগুলো সুন্দর করে ব্রাশ করো, তোমাকে দেখতে সুন্দর লাগবে, তোমার স্মাইল সুন্দর হবে। আর না হলে তোমার স্মাইলটা ভালো হচ্ছে না, তুমি আরো লুকিং গুড, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি বিষয় হচ্ছে শিশুদের উৎসাহিত করতে হবে। ভয় দেখানো যাবে না, চাপ সৃষ্টি করা যাবে না। অসাধারণ। জি, আমরা পরবর্তী আসলে জিজ্ঞাসায় চলে যেতে চাইবো না। বলব যে আসলে আলোচনা করছি এবং আমি একটি কথা বিশ্বাস করছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। আমার মনে হয় যে এখন যারা দেখছে বা ভবিষ্যতে দেখবে সবারই এই বিষয়গুলো আসলে খুবই জানা দরকার। সাধারণ মানুষ আমরা যারা রয়েছি এবং যারা একটি কথা কিন্তু আপনি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে অনেকেই রয়েছেন যারা আপনার কাছে আসছেন, সেই মানুষটা জানছে না যে তার ডায়াবেটিস রয়েছে, বয়স খুবই কম, ২৭ বা ২৮ এরকমটা হচ্ছে এবং এই জায়গায় এসে তারা বুঝতে পারছে যে আমি এই সমস্যার কারণে আমার এই জায়গাটায় সমস্যা হচ্ছে। সো আমাদের আমার মনে হয় যে সার্বিকভাবে আমাদের খুব এই জায়গাগুলো একটু সচেতনতার সঙ্গে আসলে দেখা উচিত বা এই দৃষ্টিতে দেখা উচিত। আমরা সংবেদনশীল দাঁতের যে মানুষরা রয়েছে তাদের প্রসঙ্গে যদি বলি যে সংবেদনশীল দাঁতের সমস্যা মূলত কেন হয়ে থাকে, এই সমস্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে আপনি মনে করেন? এটা এক কথায় বলতে গেলে, এটা ইতিমধ্যে একবার আলোচনা করেছি আমরা, সেটা হচ্ছে গিয়ে ঠিকমতো দাঁতের যত্ন, দাঁত ব্রাশ না করলে হবে। প্লাস আপনি যদি খুব এক্সট্রিম টক জাতীয় খাবার খান, বা আপনি খুব বেশি মিষ্টি খাবার খান, চকলেট খান, ইত্যাদি ইত্যাদি বিষয়, তাহলে হচ্ছে আপনার দাঁতের এনামেলটা ক্ষয় হয়ে যাচ্ছে। এনামেল ক্ষয় হয়ে যাওয়ার জন্য আপনার দাঁতের সংবেদনশীলতা তৈরি হচ্ছে। যদি সংবেদনশীলতা তৈরি হয়ে যায়, তখন তো আপনার ডেন্টাল সার্জনের আপনার দ্বারস্থ হতেই হচ্ছে আরকি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনার লাইফস্টাইল যদি ঠিক থাকে, আপনার খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে, বা আপনি ধরেন এখন দেখেন আমাকে একটা কেক খেতে হবে। আমি একটা জন্মদিন অনুষ্ঠানে গেছি, কেক খেতে হবে আমার, বা একটা বন্ধুদের পুনর্মিলনী, সেখানে অনেক রকম খাবার খেতে হবে। তো আমি কি সেগুলা খাবো না? আমি কি একেবারে হচ্ছে গিয়ে মানে সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন? না, আপনি সব ধরনের খাবার খান, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যতবার আপনাকে হাত ধুতে হচ্ছে, ততবার আপনি যদি কুলি করেন, তাহলে কিন্তু আপনার মুখটা ফ্রেশ থাকবে। মুখে কার্বোহাইড্রেট, আপনার সুক্রোজ, গ্লুকোজের, ফ্রুক্টোজের কণা জমবে না এবং আপনার দাঁত ক্ষয় হবে না। ক্ষয় থেকেই সংবেদনশীলতার জন্ম হচ্ছে আরকি।
তো ক্ষয় রোধ করবার জন্য যা যা করা দরকার, এই যে ছোট ছোট বিষয়, খুব ছোট ছোট বিষয়, একটু সচেতন থাকলেই আপনি করতে পারেন, বড় কিছু করতে হবে না আর কি এই বিষয়ে। আর সংবেদনশীল যদি হয়েই যায়, তাহলে ডেন্টাল সার্জনের কাছে যাবে, সে সেইভাবে সেটাকে ফিলিং করলো বা যে কোনোভাবে ব্যবস্থা গ্রহণ করলো আর কি। এই যে ডেন্টাল সার্জন বা একজন ডেন্টিস্টের কথা বলছিলেন, এই প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, একটু এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে যারা দাঁতের সমস্যায় ভুগছেন বা যারা ভুগছেন না, আসলে সব শ্রেণীর মানুষ মিলেই যদি আমি বলি, কতদিন পর পর একজন মানুষের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত চেক আপের জন্য? টুয়াইস এ ইয়ার, বছরে দুবার, মানে 6 মাস অন্তর অন্তর। আপনি যদি সুস্থ থাকেন, মানে আপনি বিশ্বাস করছেন যে আপনার কোনো সমস্যা নাই, তাও আপনার হচ্ছে গিয়ে একটু তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে একবার দেখিয়ে আসবেন। বলবেন আমার দাঁতে কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনাকে দেখাতে এসেছি। 2 বার না হলে অন্তত 1 বার কমপক্ষে দেখানো দরকার আর কি। আর আমরা যেটা বলি যে হচ্ছে, WHO এরও বক্তব্য রয়েছে যে বছরে যদি 2 বার আপনি স্কেলিং করেন, তাহলে 80 বছর পর্যন্ত আপনার 20টি দাঁত টিকতে পারে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাও একটু বিষয় আর কি। যে বছরে 2 বার স্কেলিং করা হয়, তাহলে একটা স্লোগানের মতো যে আচ্ছা। 20 teeth till বাহ! 80। বাহ! ঠিক আছে, এই চমৎকার, আর কি। চমৎকার। ধন্যবাদ। তো আমি জানতে চাইবো এবারে যে ব্রাশের পাশাপাশি ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা আসলে উচিত কিনা? আর যদি উচিত হয়ে থাকেও সেটি আসলে কিভাবে ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন? আসলে টুথপিক হুম, হুম। ব্যবহার করা উচিত না। ব্যবহার করা দরকার ডেন্টাল ফ্লস। ওকে। ডেন্টাল ফ্লস। ডেন্টাল ব্রাশ যদি আপনার ব্যবহার করতে চান, অবশ্যই আপনাকে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে করবেন। নাহলে এটাতেও কিন্তু টুথপিকের মতো একই রকম সমস্যায় আপনি পড়বেন। ঠিক আছে? আপনি ডেন্টাল ফ্লস নিজে, নিজে ব্যবহার করুন। ঠিক আছে? আর টুথপিক এড়িয়ে যান। টুথপিক এড়িয়ে যেতে হবে আরকি। আর টুথপিকে যদি খাদ্যকণা পরিষ্কার না হয়, তাহলে আবার আমাদের কাছে আপনাকে আসতে হবে। আমরা একটু জানতে চাইবো, আমরা কিছুক্ষণ আগে যারা টডলার রয়েছে বা অল্প বয়স্ক রয়েছে তাদের নিয়ে কথা বলছিলাম। আবারও একটু তাদের প্রসঙ্গে ফিরে যেতে চাই। অল্প বয়সে অনেককেই দেখা যায় যে দাঁতে ব্রেস লাগাচ্ছে। এটি আসলে এটির কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা, অসুবিধা রয়েছে কিনা বা কোনো সুবিধা রয়েছে কিনা, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, এখানেও কিছু ব্যাপার, কিছু সাবধানতার ব্যাপার রয়েছে। ১ম হচ্ছে যে আপনি কোন বয়সটি হচ্ছে আপনার এই অর্থোডেন্সিয়া ট্রিটমেন্ট, অর্থাৎ উঁচু দাঁত নিচু মানে সোজা করা, এই ট্রিটমেন্টটা আপনি কোন বয়স থেকে শুরু করবেন? এটি শুরু করতে হবে আপনার ১৩ বছর বয়সের পর থেকে। ১৩ বছর বয়সের আগে না। এটা একটা ১ম সাবধানতা অবলম্বন করতে হবে এবং চেষ্টা করতে হবে ২৫ এর মধ্যে শেষ করা। ২৫ এর পরে যদি করতে যান, তাহলে নানা ধরনের কমপ্লেক্সিটিস তৈরি হবে। ১৩ র আগে যদি করতে চান, তাইলেও অনেক ধরনের আপনার হলো কমপ্লিকেশন তৈরি তৈরি হবে। হতে পারে। ১ম এ আমাদের মাথায় রাখতে হবে যে হচ্ছে ১৩ থেকে ২৫ হচ্ছে কিনা। এটি ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে আপনি কার কাছে এটা চিকিৎসা করতে যাচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কি অর্থোডন্টিস্ট? নাকি তিনি ডেন্টাল সার্জন? নাকি তিনি নরমাল হচ্ছে মানে দাঁতের কাজ জানে নাকি? টেকনোলজিস্ট কিনা বা তিনি টেকনিশিয়ান জাস্ট কোয়াক জি, জি। ডাক্তার। তো আমরা তো দেখি তারাও হচ্ছে এই কাজগুলো করেন। করছে। সবাই এই কাজগুলো করছে। তো এটা হচ্ছে বাংলাদেশে ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা হয়েই থাকে। এখানে ডেন্টাল সার্জন অনেক কম। এখানে অর্থোডন্টিস্ট আরো কম। হ্যাঁ, আবার এই কারণে হচ্ছে আ যেটা হচ্ছে এটার যে সত্যিকারের নলেজ যদি না থাকে, এটা টেকনিক্যাল যে জায়গাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা যার নাই, যারা স্পেশালিস্ট না, তাদের দিয়ে যদি কাজ করান তাহলে কিন্তু ঝুঁকি থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বিপদ ঘটে আরকি। ওকে, এই অসাধারণ। আরকি। একটি সমস্যা সবার হয় না, অনেকেরই হয় দেখা যায় যে রাতে ঘুমের মাঝখানে আসলে দাঁতের একটা কিরমিরের এই ধরনের একটা শব্দ করে থাকে। সেই মানুষটা হয়তো বোঝে না ঘুমের মধ্যে সাবকন্সিয়াসলি আসলে করে থাকে। এটি কি আসলে কি বলে বা কেন এটি মানে হয়? এটা লেমেন ল্যাঙ্গুয়েজ এ বলে দাঁত কিরমির করে রাতের জি, বেলা। ঘুমের মধ্যে এক্সাক্টলি। কিটকিট করে দাঁত। অনেকে বলে জি, যে ওয়াইফ এসে বলছে আমার হাসব্যান্ড এর জন্য ঘুমাতে পারি না। জি। আমি বললাম নাক ডাকে, এটা আমার ডিপার্টমেন্ট না। বলে না, দাঁতে কটকট, কটকট আওয়াজ করে আরকি। এইটাকে বলে আমরা আমাদের ভাষায় বলি নাইট গ্রাইন্ডিং। আচ্ছা। নাইট গ্রাইন্ডিংটা এটা হচ্ছে তো আসলে আম এটার প্রপার ইটিওলজি, প্রপার কারণ হচ্ছে এখন পর্যন্ত ঠিক সেভাবে আবিষ্কৃত না। তবে অনেকেই বলতেছেন এটা না একটা নিউরাল প্রবলেম। কেউ বলছেন এটা একটা কনজেনিটাল প্রবলেম, জেনিটাল প্রবলেম। তো সেটা যেটাই হোক, এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিমেডি আছে। এখানে মাউথ গার্ড বলে একরকম বিষয়, আমাদের নাইট গার্ড, মাউথ গার্ড
বলে এক ধরনের গার্ড বানিয়ে দিই আমরা, সেটাতে অনেক সময় এটা ইয়ে হয়ে যায়। তবে নাইট গ্রাইন্ডিং এর সাথে শুধু ডেন্টিস্টের সম্পর্ক নয়, এটা আমার মনে হচ্ছে নিউরো মেডিসিনের সাথেও আচ্ছা। একটু দেখানো দরকার যে তিনি কেন করছেন, হ্যাঁ? হুম। সেটা হলে একটু সুবিধা হয়। ওকে। ঠিক তারপরের অংশটা ডেন্টিস্ট করবে আরকি। কিন্তু মূলত ওটা হচ্ছে আপনার স্নায়বিক একটি সমস্যা বলেই চিহ্নিত এখন। ওকে। এই যে কিছুক্ষণ আগে আপনি একটি কথা বলছিলেন যে ডায়াবেটিস রোগী একজন পেশেন্ট আপনার কাছে এসেছিল বা একজন ডায়াবেটিস পেশেন্ট এসেছিল, খুব বয়স খুব কম। আমরা একটু সেই প্রসঙ্গে চলে যেতে চাই। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে ডায়াবেটিস যে রোগীরা রয়েছে তাদের সাধারণত দাঁতের সমস্যা বেশি হয়ে থাকে। আসলে এই ধারণাটা কি ঠিক কিনা? আর যদি হয়েও থাকে তাহলে কেন এর হয়ে থাকে বা এর কারণটা আসলে কি? আসলে এই ধারণাটা ভুল না, ধারণাটা সঠিক। ডায়াবেটিক পেশেন্টদের আসলে বিষয়টা কি হয়? সমস্যাটা কোথায় ঘটে? সমস্যাটা হচ্ছে তাদের যে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা আছে সেটা কমে যায়। সেটা শরীরের যেকোনো জায়গায় ইনফেকশনের ক্ষেত্রে আমাদের শরীর তো বলা যায় হচ্ছে সবচেয়ে বড় একটা মানে নিজেরই একটা ক্ষমতা আছে। সে বড় একটা হসপিটাল আরকি। হ্যাঁ? এবং তার শরীরের ভিতরে একটা বড় একটা ফার্মেসি আছে। সে নিজেই নিজের সমস্যাগুলো সমাধান করে। আমি আগে আমার আলোচনায় বলেছিলাম, মুখের মধ্যে লাখো, লাখো ব্যাকটেরিয়া রয়েছে। তো আপনি বেঁচে আছেন কেমনে? ঠিক আছে? এবং অনেকে বলে যে মুখ হচ্ছে ওরাল ক্যাভিটি হচ্ছে মানবদেহের সবচেয়ে অপবিত্র জায়গা। কারণ এখানে সবচেয়ে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস সহ বিভিন্ন মাইক্রো অর্গানিজম থাকে। তো এরকম একটা জিনিস নিয়ে আমরা বেঁচে থাকি কেমনে? টিকে থাকি কেমনে? এক্সাক্টলি। টিকে থাকার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি। আমাদের শরীরের হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই ক্ষমতাটা হচ্ছে কমে যায়, এক। দ্বিতীয়টা হচ্ছে যে নিরাময়েরও যে একটা ক্ষমতা আছে, ঘা শুকিয়ে যাওয়ার ক্ষমতা আছে। দেখবেন যে ডায়াবেটিক পেশেন্টের যেকোনো জায়গায় কেটে গেলে অন্যদের যে হাড়ে শুকিয়ে যাচ্ছে, তার শুকাতে একটু দেরি হচ্ছে। অর্থাৎ তার সবকিছুর মধ্যে একটু রোগে সহজে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। রোগ নিরাময়ের ক্ষেত্রে হচ্ছে একটু বিলম্ব হয় আরকি। এবং এই একই জিনিস মুখের দাঁতের ক্ষেত্রেও একই বিষয় আছে আরকি। আমি একটি শব্দ একটু আগে উচ্চারণ করেছিলাম, একটা টার্ম, যে ডায়াবেটিক ইনডিউসড জিনজিভাইটিস আরকি। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টদের যখন আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকে তখন তার মাড়ি ফুলে যায়। হ্যাঁ? তখন তার হচ্ছে গিয়ে মাড়ি ফুলে সেখানে হচ্ছে গিয়ে রক্ত পড়ে। আ অনেক সময় ব্যথা করে, অনেক ঝামেলা তৈরি হয়ে যায়। এই ডায়াবেটিক ইনডিউসড জিনজিভাইটিস ধরেন একজন হইলো, সে এটার প্রপার ট্রিটমেন্ট নিল না। তারপরে যখন এটা শুকিয়ে যাবে তখন হবে কি? মুখের মাড়িটা আ উপরের দিকে এসে পড়বে। দাঁতটা বড় হয়ে যাবে। বলবে যে দাঁতটা বড় হয়ে গেছে। মাড়ি বের হয়ে গেছে। দাঁত বের হয়ে গেছে। তো দাঁত তো বড় হয় নাই। দাঁতের জায়গায় আছে। মাড়ির যে লেভেলে থাকার কথা ছিল সেখান থেকে নিচের লেভেলে চলে আসছে। সেই কারণে দাঁতে শিরশির শুরু হবে, আরো কিছু সমস্যা শুরু হয়ে যাবে। ফলশ্রুতিতে এই জায়গায় হলো আপনার হলো গিয়া সাবধানতা অবলম্বন করতে। আরেকটা সাবধানতা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের যখন হচ্ছে তিনি ডেন্টাল ট্রিটমেন্ট নেবেন, দাঁতের চিকিৎসা করবেন, সেখানে একটু তাকে সাবধান থাকতে হবে আরকি। তাকে হচ্ছে প্রপার কেয়ার নিয়ে তাকে আগে জানাতে হবে ডেন্টাল সার্জনকে যে আমি ডায়াবেটিক পেশেন্ট। কিংবা ডেন্টাল সার্জনের যদি সন্দেহ হয় যে তিনি ডায়াবেটিক পেশেন্ট, তাহলে তার অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে তিনি ডায়াবেটিক পেশেন্ট কিনা। যদি থাকেন তাহলে তাকে হচ্ছে গিয়ে আমাদের কিছু আ প্রোটেক্টিভ মেজার আছে। সেই প্রোটোকল ফলো করে আমাদেরকে সেটা চিকিৎসা করতে হবে। একজন সাধারণ পেশেন্ট আর ডায়াবেটিক পেশেন্টকে আমরা একভাবে একই জিনিস নিয়ে আমরা করব না। যেমন একটা ছোট্ট একটা লোকাল অ্যানেসথেসিয়া দিচ্ছি আমরা। লোকাল অ্যানেসথেসিয়া দেওয়ার সময় ধরেন আপনাকে যেটা দিব, আপনি নন ডায়াবেটিক পেশেন্ট মানে সুস্থ মানুষ। আপনাকে আমরা অ্যাড্রেনালিন সহ দিলাম ইনজেকশন লিডনোকেইনের সাথে। কিন্তু আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, তাহলে আপনাকে অ্যাড্রেনালিন দেব না আমরা। নর অ্যাড্রেনালিন দেব আরকি। আবার এর সাথে যদি আপনার আবার অন্য রকম সমস্যা থাকে, অন্য কোনো ডিজিজ থেকে অন্য কোনো ডিজিজ থাকে, দেখা গেল যে আপনি নন অ্যাড্রেনালিন যদি ইনজেকশন দেই, সেখানে আবার আরেক রকম কমপ্লিকেশন হতে পারে। ফলে অনেকগুলো বিষয় বুঝে একটু মানে ক্লিনিক্যাল আই দিয়ে দেখে আচ্ছা। আপনাকে ব্যবস্থা করতে হবে আরকি। ফলে আপনাকে এখানে ডাক্তারকেও সহযোগিতা করতে হবে, ডাক্তার আপনাকে সহযোগিতা করবে আরকি। এবারে আপনার কাছে জানতে চাইবো একটি বিষয়, সেটি হচ্ছে যে অনেকেই দাঁত তুলে ফেলে। আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে যে আসলে দাঁত তোলার আগে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত এবং বেশ কিছু টেস্টের ডেন্টিস্ট বিষয় ছাড়া দাঁত রয়েছে। তুলতেও জি, পারবেন না তো জি, ডেন্টাল অনেকেই সার্জন ইদানিং ছাড়া। আসলে কোয়াক ডাক্তারও রয়েছে ইদানিং, হ্যাঁ, হ্যাঁ। বা তারা আসলে এগুলো বুঝেও না বা করেও না। আসলে বুঝলেও অনেক সময় এই বিষয়গুলো স্কিপ করে যায়। যে এই বিষয়গুলোর জন্য আমাদের একজন স্পেশালিস্টের কাছে যেতে হয়। তো দাঁত তোলার পরে কোন বিষয়গুলো আসলে সতর্ক থাকা উচিত? কোন বিষয়গুলো একটু বিশেষভাবে নজরে রাখা উচিত? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আরকি। মানে দেখা গেল যে দাঁত তোলার আগে আপনার মোটামুটি সমস্যা ছিল, দাঁত তোলার পর সমস্যা হলো বেড়ে গেছে। জি। হ্যাঁ? অনেক কমপ্লিকেশন তৈরি হয়ে গেল। তখন মনে হবে যে দাঁত না তুললেই তো ভালো ছিল। তো দাঁত তোলার পরে যে বিষয়টা আপনার ১ম খেয়াল করতে হবে যে ডাক্তার একটা আপনাকে
একটা তুলো দিয়ে দেয় দাঁতের মধ্যে। হ্যাঁ, এবং সেটা যখন সে বলে যে ১ ঘন্টা ফেলবেন না, তুলাটা ১ ঘন্টা ফেলবেন না। আবার হচ্ছে গিয়ে এই দাঁত তোলার পর ১ম ২৪ ঘন্টা আপনাকে খুব সাবধান থাকতে হবে। কারণ কি? ওই দাঁত তোলার পরে জায়গাটা তো শুকিয়ে আসবে, জায়গাটা তো হিলিং হবে। কিন্তু হিলিং হবে না ঠিকমতো যদি আপনি সেখানে শক্ত খাবার খান, গরম খাবার খান, গরম পানীয় মানে চা খান, তাইলে আপনার সে দাঁতটা হচ্ছে গিয়ে দাঁতের যে ঘাটা সেটা শুকোবে না, সেই জায়গাটা প্রপার হিলিং হবে না। তখন নানা ধরনের ড্রাই সকেট সহ নানান ধরনের কমপ্লিকেশনের মধ্যে আপনি পড়ে যাবেন আরকি। ফলে দাঁত তোলার পরে ১ম ২৪ ঘন্টা এটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আবার অনেক সময় ডাক্তার একটা তুলো দিয়ে দিল, আপনি তুলোটা খুলে আরেকটা তুলা দিলেন নিজের বুদ্ধিতে, রক্ত পড়বে। রক্ত পড়লে পড়ুক, রক্ত পড়লে ডাক্তারকে জানাবেন, সেখানে অন্য ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু দ্বিতীয়বার তুলা ব্যবহার করবেন না ১ ঘন্টা পরে আরকি। তো এরকম অনেকগুলো বিষয় সাধারণত যেকোনো ডেন্টাল সার্জনই দাঁত ফেলার পরে তিনি লিখে দেন বা তিনি একটা ব্রিফিং দেন দাঁত তোলার পরে। পোস্ট অপ একটা ডেমনস্ট্রেশন দেন তিনি। ওই ডেমোটা খুব গুরুত্বপূর্ণ, ওই আলোচনাটা গুরুত্বপূর্ণ। ওটা খুব মনোযোগ দিয়েই অনুসরণ করা দরকার। অসাধারণ। আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে, যেটি জানতে চাইবো আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা একটি বিষয় জানি, ব্রিজ এবং ইমপ্ল্যান্ট, এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি এবং কখন কোন পদ্ধতিটা আসলে পেশেন্টের জন্য ভালো, বা কোন ধরনের পেশেন্টের জন্য কোন পদ্ধতিটা ভালো? এটা ধরুন ইডেন্টুলাস পেশেন্ট, মানে দাঁত নেই তার, দাঁত ফেলে দিয়েছে তার। এখন সে তিনি দাঁত লাগাবেন। নানান পদ্ধতি দাঁত লাগানো যায়। ঠিক আছে? আপনি সেই রিমুভাল ডেঞ্চার করতে পারেন, আপনি হলো ফ্ল্যাক্সি ডেঞ্চার করতে পারেন, আবার আপনি ব্রিজ করতে পারেন, আপনি হচ্ছে ইমপ্ল্যান্ট করে। ব্রিজ আর ইমপ্ল্যান্টটা হচ্ছে ফিক্সড, যে মানে দাঁত লাগানো আরকি। তবে ব্রিজের ক্ষেত্রে যেই সমস্যাটি সেটা হচ্ছে যে দেখা গেল আপনার একটি দাঁত ফেলা হয়েছে, কিন্তু আপনার ৩ ইউনিট, মানে দুটো তো হচ্ছে গিয়ে স্তম্ভের কাজ করবে, দুটো অ্যাবাটমেন্টের কাজ করবে, আর একটা পন্টিকের কাজ করবে। অর্থাৎ ৩টা আপনাকে ক্যাপ বসাতে হচ্ছে, বা আপনার ২টা দাঁত নাই তার জন্য হচ্ছে ৫টা ক্যাপ বসাতে হচ্ছে। ঠিক আছে? আমাদের আবার অ্যান্টিক ল আছে, সেটা মেইনটেইন করে হচ্ছে বসাতে হয় যে কয়টা শেকড় নাই, কয়টা শেকড়ের বদলে কয়টা শেকড়কে আমরা প্রতিস্থাপন করব আরকি। এই হিসাবটা করতে হয়। ফলে দেখা যায় একটা দাঁতের বদলে ৪টা ক্যাপ, ২টার বদলে ৪টা ক্যাপ, ৫টা ক্যাপ বানাতে হচ্ছে। এবং ওই ক্যাপটা বানাতে গিয়ে একটি ভালো দাঁতকে আমাদের কাটতে হচ্ছে। অনেক সময় ওই দাঁতগুলো সংবেদনশীল হয়ে ওঠার কারণে ওই দাঁতগুলোকে রুট ক্যানেলও করা হচ্ছে। সুস্থ দাঁতকে আমার রুট ক্যানেল করে তারপর হচ্ছে সেটাকে ব্রিজের স্তম্ভ তৈরি করতে হচ্ছে, ব্রিজের অ্যাবাটমেন্ট হিসাবে কাজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইমপ্লান্ট। ইমপ্লান্ট হচ্ছে যেখানে দাঁত নেই সেখানেই হচ্ছে আমরা একটা হচ্ছে ইমপ্লান্ট বসিয়ে দিচ্ছি। ৬ মাস পর সেখানে আবার আপনার একদম দাঁত তৈরি করা হচ্ছে। অর্থাৎ দাঁত একদম শেকড় সহ দাঁত তৈরি হয়ে যাচ্ছে, যা শরীরের সাথে মিলে যাচ্ছে। কিন্তু ইমপ্ল্যান্টের খরচটা বাংলাদেশে বেশি, পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে কম। এটা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের হচ্ছে অপেক্ষাকৃত কম। মানে উন্নত বিশ্বের চেয়ে অপেক্ষাকৃত কম আরকি। বাংলাদেশের চেয়ে অনুন্নত দেশের চেয়ে বাংলাদেশের বেশি হতে পারে। কিন্তু পৃথিবীর উন্নত দেশের চেয়ে বাংলাদেশে ইমপ্ল্যান্টের হচ্ছে গিয়ে দাম কম পড়ে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশীরা তারা কিন্তু বাংলাদেশে এসেই ইমপ্ল্যান্ট করেন এবং সেটা দিব্যি ভালো থাকে আরকি। তো বাংলাদেশের ইমপ্ল্যান্টের কাজে হচ্ছে পৃথিবীর অন্য দেশের চেয়ে খারাপ না। কিন্তু এখানে আমরা প্রায় ১০ বা ১৫ গুণ কম দামে কাজ করি আরকি। আমি সহজ কথায় বলি, ধরেন বাংলাদেশে ইমপ্ল্যান্ট করতে ৫৫,০০০ থেকে ধরেন ৳২,০০,০০০ পর্যন্ত লাগতে পারে একটি দাঁতের পার টিথ। আর আপনি যদি বাইরের দেশে এটা করতে যান তাহলে আপনার ১৫ থেকে ২০ লাখ বাংলাদেশি টাকায় লাগে আরকি। তো সেই তুলনায় বাংলাদেশে করাটা হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে মানে লেস এক্সপেন্সিভ। বাংলাদেশে অনেক কম দামে অনেক ভালো কাজ এটা হচ্ছে আরকি। এক্সাক্টলি। আমরা এবার একটু একটা প্রসঙ্গে জানতে চাইবো, সেটি হচ্ছে যে মুখ গহ্বরে ক্যান্সার হয় অনেকের। এই ক্ষেত্রে আসলে কি লক্ষণ রয়েছে, বা কোন লক্ষণগুলো থাকলে একজন মানুষ বুঝতে পারবে যে এগুলো আসলে মুখ গহ্বরের ক্যান্সারের সঙ্গে আসলে প্রাসঙ্গিক, বা সেই মুখ গহ্বরের ক্যান্সারের লক্ষণ? ক্যান্সারের কারণটা ২ ধরনের। একটা কারণ হচ্ছে কনজেনিটাল। ঠিক আছে? যে সেটা আসলে আপনার ইচ্ছার উপর নির্ভর করে না, অনিচ্ছার উপর নির্ভর করে না। আরেকটা হচ্ছে আপনার নানা কারণে ক্যান্সার হয়। কোনো একটা ইনফেকশন থেকে, ক্রনিক ইনফেকশন যদি অনেকদিন কন্টিনিউ হয় সেখান থেকে হয়। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসেবে এটা বুঝবেন কিভাবে? বুঝবেন ধরেন কোনো একটি জায়গায় ছোট হোক, বড় হোক, একটু অস্বাভাবিকভাবে সেখানে বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। এবং এই বৃদ্ধিটা চলছে। এই বৃদ্ধির সাথে কোনো ব্যথার সম্পর্ক না।
একটা শব্দ আমাদের আছে, আমরা একটা বাক্য ব্যবহার করি, স্লো অ্যান্ড পেইনলেস গ্রোয়িং। ঠিক আছে, ব্যথা ছাড়া, পেইন ছাড়া গ্রো হচ্ছে এবং ধীরে এটা কি ধীরে আসলে grow যে কোনো হচ্ছে। ক্যান্সারের জন্য নাকি স্পেসিফিক? আমরা আপাতত আমাদের আচ্ছা। অ্যারেনাটা হচ্ছে ওরাল ক্যাভিটি, জি। আমাদের অ্যারেনাটা হচ্ছে ওরাল জি। সার্জারি, এইখানে আমরা ওকে, আছি আর ওকে, কি, ওকে। এই মুখের ক্ষেত্রে আর ওকে। কি। আর অন্য জায়গার ভিতরের তো ক্ষয়বৃদ্ধিতেও another issue। আলোচনা আপাতত প্রাসঙ্গিক নয় জি। আমাদের। তো সেই রকম ভাবেই আর কি আমরা দেখবো যে কোথাও যদি একটু ফুলে যাচ্ছে, এটা ফোলাটা কন্টিনিউ করছে, আবার কোথাও দেখা গেল যে রং বদল হয়ে গেছে, সাদা রং হয়ে গেছে, সেটাও এক ধরনের ব্যাপার। ক্যান্ডিডিওসিস আছে, সেটাকে ঠিক ক্যান্সার না, সেটা একটা ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপার আছে। অর্থাৎ কোনো রকম রঙের বদল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, হ্যাঁ, এবং সেটা ব্যথা না হওয়া আর কি। এবং সেটার সাথে অন্য কোনো কার্যকারণ না থাকা। তো মানে ঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম বিষয় হলে আপনি অবশ্যই হচ্ছে ডেন্টাল সার্জন এবং তারপর তার রেফারেন্সে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের সাথে দেখা করা as দরকার। soon as possible। As soon as possible। এক্স্যাক্টলি। তো আমরা আমাদের আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, একটি বিষয় আসলে জানতে চাই যে আমাদের সমাজে বর্তমানে বিশেষ করে ছেলেমেয়ে যারা রয়েছে, তরুণ সমাজ যারা রয়েছে তাদের মধ্যে একটি ট্র্যাডিশন বা প্রথা, সেটি হচ্ছে যে কোল্ড ড্রিংকস। মানে কথায়, কথায় এটি আসলে used to সবাই এটার সঙ্গে। এটির জন্য দাঁতে কোনো ক্ষতি হয় কিনা বা হয়ে থাকলেও কি ধরনের ক্ষতি সেটা এবং কিভাবে এটিকে আসলে নিয়ন্ত্রণ করা যায়? এই ক্ষতিটাকে আসলে কিভাবে যেন না হয়, সে কিভাবে সুস্থ থাকা যায়? দাঁত এবং মুখও গহ্বরের মানে ওরাল ক্যাভিটির যত ধরনের অসুখ রয়েছে, হুম। ঠিক আছে, তার সবকটা অসুখের যদি কমন কারণ বের করা যায় তাহলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। হুম। ঠিক আছে, এটা যত বেশি পারা যায় ত্যাগ করা দরকার। আবার পুরোপুরি যদি ত্যাগ করা যায়, ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো আর কি। আপনি যদি ডেন্টিস্টকে এড়াতে চান, আপনি ডেন্টাল চেম্বারকে যদি এড়াতে চান, হ্যাঁ, তাহলে আপনি কোল্ড ড্রিঙ্কসকে এড়িয়ে চলুন আর কি। এই অসাধারণ। আমাদের যারা বাংলাদেশ প্রতিদিনের দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি আপনার থাকে? দাঁত খুব গুরুত্বপূর্ণ এবং মুখ খুব গুরুত্বপূর্ণ। আপনার হাসিটা যদি সুন্দর রাখতে চান তাহলে দাঁতের যত্ন নিন। খুব সহজ, সুন্দর একটা লাইফস্টাইল আপনার দাঁতকেও সুন্দর রাখবে। এই আর কি। আপনার শতব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে কিন্তু আমরা আমাদের যে দাঁতের যে সমস্যাগুলো হয় বা দাঁতের যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি হরহামেশাই, এটি থেকে আসলে কিভাবে রেহাই পাওয়া যায় বা কিভাবে চললে আমরা আসলে ডাক্তার থেকে, বিশেষ করে দাঁতের ডাক্তার থেকে আসলে দূরে থাকতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ যিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, স্টুডিওতে যিনি এতক্ষণ গেস্ট হিসেবে ছিলেন, তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল, প্রাক্তন সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, ঢাকা। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেমনটি বলছিলাম। দর্শক, দেখা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।